ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। শ্রেয়সী, উশিকে নিয়ে যাও তো একটু, দরকারি কাজ আছে। আসছি। সাড়া দিয়ে একটু পরই এসে নিয়ে গেল সে। ঐশী অবাধ্য হয় না, সে আনন্দে তাই নাই করতে করতে যায়। কাটা বাছা সব হয়ে যাওয়ায় সমস্যা হয় না শ্রেয়সীর। তরকারি চুলায় দিয়েছে, ঐশীকে কোলে নিয়ে চামচ হাতে নাড়তে থাকে। ঐশীর বিরক্ত লাগায় বাবার কাছে যেতে চায়। শ্রেয়সী এটা ওটা বলে ভোলায়। চুমু একে ঘুরে উঠে মেয়েকে নিয়ে ঐশী আনন্দ পেল। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। এই সময়ে কে আসলো ভেবে অবাক হয়। ওমরান গিয়ে দরজা খুলে দেয়। সওদাগর বাড়ি থেকে মৌরির বাবা মা ভাই আর চাচির ছেলে মেয়ে দুটো এসেছে। ওমরান সালাম দিয়ে তাদের ঢুকতে দিল। হঠাৎ যে, কেমন আছেন আপনারা? হ্যাঁ বাবা, ভালোই আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ। ওমরান জবাব দিয়ে তাদের সাথে নিয়ে বসার ঘরে এলো। বসতে দিয়ে শ্রেয়সীকে ডাকে। সেও কে এসেছে দেখতেই আসছিল। বাবা মা ভাই বোনেদের দেখে খুশি হয়। মা বাবা কেমন আছো তোমরা? আসবে বলনি তো? ত্রিনা মৃন্ময় বোনের কাছে যায়। কেমন আছে নেই জেনে নিয়ে ত্রিনা ঐশীকে কোলে নিল। সে আবার বাচ্চাদের ভালোই নিজের সাথে মানিয়ে নিতে পারে। তুলিয়াপুর বাচ্চাদের নিয়ে অভিজ্ঞতা আছে। আমরা খুব ভালো আছি। তোদের দেখতে এলাম। কাল কারা দেখলাম হামলা করতে চাইলো তোদের। ঠিক আছিস তো সবাই? তোদের কারো লেগেছে? তোর বাবা, চাচু, অর্ণব কেউ বাড়ি ছিল না। চিন্তায় মরে যাচ্ছিলাম, একা আসতেও পারছিলাম না। যখন বাড়ি এলো, তোর বাবা ভাই দুটোই সাথে এলো, তাই অপেক্ষা না করে চলে এসেছি। বলতে বলতে মেয়ের কাছে গিয়ে গালে মাথায় হাত বোলান। শ্রেয়সী মাকে জড়িয়ে ধরল। আমাদের কারোর কিচ্ছু হয়নি মা। ওই লোকটাকে তো কিছু করার আগেই উষশ্রী পাপা দেখে ফেলেছিল। ওখানেই মেরেছে খুব। হ্যাঁ, তা তো দেখছি। জামাই বাবা, তুমি ঠিক আছো? তোমার কোথাও লেগেছে? অর্ণবের বাবার প্রশ্নে ওমরান জবাব দেয়। না আঙ্কেল, আমাদের কারো কিছু হয়নি, সবাই ঠিক আছি। কিন্তু হঠাৎ হামলা করলো কেন? লোকটা পুলিশে দিয়েছিলেন দেখলাম, কিছু বলেছে? অর্ণবের প্রশ্নে ওমরান কিছু বলবে তার আগে শ্রেয়সী জবাব দেয়। আরে, লোকটা নাকি অন্য কাউকে আঘাত করতে গিয়ে ভুলে আমাদের করে ফেলেছে। সেসব বাদ দাও তো, বসো তোমরা, আমি একটু আসছি। চুলায় তরকারি বসিয়েছিলাম। শ্রেয়সীকে ওমরান হামলার কারণ এমনই জানিয়েছে। অত কাহিনী বলার মানে হয় না ওকে, বুঝবেও না তেমন। একটা শুনলে আরও 40টা প্রশ্ন থেকে যাবে। চিন্তা করবে এর চেয়ে অন্য কাউকে মারতে গিয়ে ভুলে ওদের উপর হামলা করে ফেলে বলে কাটিয়ে এসেছে। শ্রেয়সী সবাইকে বসতে দিয়ে তাদের আনা জিনিসগুলো নিয়ে রান্নাঘরে যায়। চুলায় বসানো তরকারিগুলো দেখে নামিয়ে নেয়। নাস্তার ব্যবস্থা করলো সবার জন্য। যদিও ওরাই হালকা খাবার সহ রেস্টুরেন্ট থেকে ভারী কিছু খাবার পদও নিয়ে এসেছে, সেসব সহ চা নাস্তার ব্যবস্থাও করলো সে। ওমরান তাদের নিয়ে বসেছে সোফায়। বাড়ির সবার খোঁজ খবর সহ নানা রকম আলাপে বসলো। অর্ণবরা বুঝতে পারছে তাদের মৌরি এখন শ্রেয়সী হয়ে আছে। সবটা জেনে গেছে সে। ওমরানের সমধ্বনি না বুঝার কথা নয়, আর বুঝার পর থেকে একটু হাসপাস লাগছে তাদের। শ্রেয়সী তাদের ভুল বুঝলো কি না চিন্তা লাগছে। মেয়েটা কি সেই ভুলটার জন্য তাদের সব ভালোবাসা অপেক্ষা করে যাবে, ভুলে যাবে তাদের সাথে কাটানো সেই দিনগুলো? রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন বলেও তো কিছু হয়, যেটা ছিল তাদের মধ্যে, সেই বন্ধনটাও অপেক্ষা করে যাবে না তো? ভেবেই বুকের ভিতর অদ্ভুত এক হাহাকার অনুভব করলো তারা। নিজের ছোট মেয়েটাকে অসময়ে হারিয়ে পাগল পাগল হয়ে গেছিল অর্ণবের মা। বাবা তো সেই থেকে পাথর বনেছিল।
বাড়িতে ওর ব্যাপারে কথা বলাও নিষেধ। অর্ণব ওই পুরো সময়টাতে ভাই হিসেবে নিজেকে ব্যর্থ উপলব্ধি করেছে। বেঁচে থাকতে বোন যে সঠিক পথে নেই তা তো বোঝেও নি। এমনকি বোনের লাশটা অবধি বাড়ি তুলতে দেয়নি তার বাবা। শেষে বাইরে বাইরে গোপনে সবটা সামলাতে হয়েছে তাকে। সওদাগর বাড়ির সবটা এত এলোমেলো হয়েছিল, অথচ কাউকে তিল পরিমাণ কিছু বুঝতে দেয়নি মৌরি যে নেই। এ কথা আজও কেউ জানে না। মৌরির মৃত্যুর কিছুদিন পর তার দাদি মারা গেল। সব আরও লণ্ডভণ্ড হলো। মৌরিকে তেমন না দেখলেও তাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে এ কথা যেহেতু জানা, তাই সেই সময়টাতে নানান প্রস্তাব আসত। বাড়ি বইয়ে ঘটক আসলে তাদের মুখে মেয়ে দেখার আর্জি, অথচ মেয়ে তাদের বেছে নেই সমাজ আর পরিবারের লাঞ্ছনা থেকে বাঁচতে, পাপ থেকে পালাতে। আরেক পাপ স্বেচ্ছায় গ্রহণ করেছে। তাদের সময়টা যখন সর্বোচ্চ পর্যায়ের বিধ্বস্ত, কিভাবে এই খবর লুকিয়ে রাখবে কিংবা মৌরি নেই এর পিছনের ঘটনা লুকিয়ে মান সম্মান রক্ষা করবে, এই চিন্তায় যখন কুলকিনারা পাচ্ছিল না তার বাবা, তখন অর্ণব ছুটি শেষ হওয়ার আগে বাড়ির ওই পরিস্থিতিতে মেডিকেলের উদ্দেশ্যে চলে যায়। মা আরও পাগল পাগল হয়ে ওঠে। সন্তানদের চোখের আড়াল করতেও ভয় পেত তখন। অর্ণব জানায় তাদের মেডিকেলে অজ্ঞাত পরিচয়ে রাখা এক পেশেন্টের জ্ঞান ফিরেছে। অজ্ঞাত পরিচয়ধারী হওয়ায় এতদিন নিজের দায়িত্বে চিকিৎসা করিয়েছিল তার এক বন্ধু। বিদেশি কোনো ট্যুরিস্ট তাদের মেডিকেলে নিয়ে এসেছিল ওকে এক রাতে। অর্ণবের সেই বন্ধুর হাতে তুলে দিয়ে চলে যায়। চিকিৎসা করিয়েছে দায়িত্ব নিয়ে, কিন্তু জ্ঞান ফেরেনি তার। এদিকে অজানা এক মেয়ের চিকিৎসায় তেমন খেয়াল রাখেনি কেউ, ওভাবেই ফেলে রেখেছিল। দরকার পড়লে ডাক্তার দেখিয়েছে, না হলে দেখায়নি এটুকুই। কিন্তু যখন জ্ঞান ফিরল তখন অর্ণবের সেই বন্ধু বোনের বিয়ের জন্য গ্রামের বাড়ি ছিল, তার পক্ষে আসা সম্ভব ছিল না। অর্ণবকে অনুরোধ করে ওর বিষয়টা দেখতে বললে সে যায়। বাড়ির ওই অবস্থায় ছুটি শেষ না হতেই চলে যাওয়ার কারণ জানতে চাইলে সবটা জানাই বাবাকে। রোগীর সম্পর্কে সবটা জেনে সেদিনই তার বাবা ওকে নিজেদের কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে নেয় মুহূর্তেই। বিস্মিত অর্ণব অনেক বুঝিয়েছে, অসম্মতি জানিয়েছে বাবার কথায়। খোঁজখবর নিয়ে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে এই ভাবনা ছিল তার, কারণ মেয়েটার আলাদা এক পরিবার আছে। তার সে বড় কথা, নবজাতক একটা বাচ্চা আছে, থাকার সম্ভাবনা ছিল। রোগীর মেডিকেল টার্ম তো তাই বলেছে, কিন্তু বাবার যে সম্মান রক্ষার উন্মাদনা উপায় পেয়ে হাতছাড়া করতে না চাওয়া সাত্তানিশি সিদ্ধান্তটাই ছিল ওই মুহূর্তে। তার আগে টিকতে পারেনি অর্ণব। মেয়েটার এই অবস্থা যখন, ওর নবজাতকটাও নিশ্চয়ই সেই অ্যাক্সিডেন্টের পর আর বাঁচেনি, এমনটা ধরে নিয়ে তার বাবা এসব তাকেও বোঝাতে লাগলো। শ্রেয়সীকে নিজেদের কাছে নিয়ে গেল, পরিবারকে বোঝালো এটাই এখন থেকে তাদের মৌরি। তার মাকে ওই সময়টায় এই মেয়েটাকে পেয়ে স্বাভাবিক হতে দেখে অর্ণব আস্তে ধীরে বাকিদের মতো অভিনয় জারি রাখলো। মেয়েকে লুকিয়ে লুকিয়ে রাখলো সেই থেকে। তুলি যেমনভাবে বড় হয়েছে সেভাবেই চলালো শ্রেয়সীকে। কোথাও গেলে সাধারণ বোরকার সাথে হিজাব নিকাব কিংবা সাধারণ পোশাক করলেও মুখ বাঁধা রাখতে নির্দেশ দিত। শ্রেয়সী এসবের কারণ হিসেবে জানতো ছোট থেকে ওভাবেই বড় হয়েছি তারা দুই বোন। তাছাড়া তাদের ওদিকের এলাকায় প্রায় মেয়েরাই এমনভাবেই চলে, তাই অসুবিধা হলো না মানিয়ে নিতে। শ্রেয়সীর মৌরি পরিচয়ে আসার পর বাইরের মানুষ বলতে তার দেখা পেয়েছে এক অনামিকা। এর বাইরে কক্সবাজার ঘুরতে গিয়ে সেখানে মুখ খুলেছিল, আর সেদিন প্রথমবার পাত্রপক্ষের সামনে গিয়ে ব্যাস, আর কেউ তাকে সরাসরি দেখলো কই এরপর দেখেনি। ভাইয়া, মৌরি আপু আমাদের মৌরি আপু নয়, তাই না? ত্রিনার ফিসফিস কণ্ঠ। পাশাপাশি আছে দুজন, সোফায় বসেছে, সবাই চা নাস্তা খাচ্ছে উর্ষিকে নিয়ে গল্প করতে করতে। বাচ্চা মেয়েটার সব কাণ্ডই তাদের ভালো লাগে। হাসলেও রাগ দেখালেও বিরক্তি দেখালেও খেলতে চাইলেও কিংবা কোলে আসবে না বলে কাঁদলেও সবাই ভালো লাগে তাদের। ওকে নিয়েই মেতেছিল তারা। এইসবের মধ্যে ত্রিনা নিচু কণ্ঠে ভাইকে কথাটা জিজ্ঞেস করলো। অর্ণব হঠাৎ ওর ফিসফিস কণ্ঠ শুনে কপাল কুঁচকে তাকায়। সবার মাঝে বসে ফিসফিস কি করছিস বেয়াদব? চুপচাপ বসে থাক। ত্রিনা বিরক্তিতে ভেঙচি কাটে।
তবে তার কথা ভাই শোনেনি বুঝে ফের প্রশ্ন রাখে। মৌরি আপুকে ওর স্বামী শ্রেয়সী ডাকছে কেন ভাইয়া? আর মৌরি আপুর বাচ্চা এলো কোথা থেকে? সেদিন জিজ্ঞেস করেছিলাম, এখনো বলনি কিন্তু তুমি। অর্ণব ওকে আবার সবার মাঝে মাঝে ফিসফিস করতে শুনে ধমক দেবে ভেবেছিল, কিন্তু কথাগুলো কানে আসতেই থেমে যেতে হলো। ত্রিনা তার হাঁটুতে ঠোকা দিয়ে ডাকে। এই ভাইয়া, বলো না প্লিজ, সব উল্টাপাল্টা কেন এমন? অন্য নামে ডাকছে সে বুঝলাম, স্বামী আদর করে অন্য নামে ডাকতেই পারে, কিন্তু আপুর বিয়ে কবে হলো সেটাই জানলাম না। অথচ শ্বশুরবাড়ি চলে এলো সেদিন, আবার আগের বার এসে দেখলাম কিউটি বিউটি একটা বাচ্চাও। মানে কিভাবে কি? একটু বলো না প্লিজ, বাচ্চা কিভাবে এলো? অন্য নামে রাখার কারণ যখন ভেবে নিয়েছিস নিজে নিজে, সেভাবে বাকি প্রশ্নের উত্তর খুঁজে নে। ত্রিনা কথাগুলোর অর্থ বুঝে একটু লজ্জা পায়, তবে পাত্তা দিল না। কৌতূহলের সাথে সাথে বিরক্তি বাড়ছেই। সে অর্ণবের শার্টের হাতা টেনে নিম্নকণ্ঠে বলে। কিন্তু বিয়ের কথা তো জানলাম না, আর বাচ্চা কিভাবে এলো সব বলো না। অর্ণব সবার দিকে এক নজর তাকায়, তাদের কেউ দেখছে না বুঝে স্বস্তির শ্বাস টানে। পরপর দাঁতের দাঁত চেপে বলে। এখন আমি তোকে বাচ্চা কিভাবে এলো তা বোঝাবো বিস্তারিত। ত্রিনা দাঁতে জিভ কাটে। একটু ঘুরে গেছে তার প্রশ্নটার অ্যাঙ্গেল, অন্যভাবে গেছে ভাইয়ার কাছে। সে সামলে বলে। উফ, আমি ওসব বলছি নাকি? বাচ্চা কিভাবে হয় আমি জানি, কিন্তু সেদিন আর্মিটার সাথে পাঠিয়ে দিলে আপুকে সবাই মিলে, তারপর আর বাড়ি এলো না। জিজ্ঞেস করলাম মাকে, মা বলল আপুর বিয়ে হয়ে গেছে। এরপর এবারই এলাম, দেখি বাচ্চাও আছে একটা। মানে কিভাবে কি? চোরা নজরে সবাইকে দেখে নিয়ে অর্ণবের দিকে তাকায় সে প্রশ্নের জবাব চাইতে, কিন্তু অর্ণবকে নিজের দিকে অদ্ভুত নজরে চাইতে দেখে কিঞ্চিত ঘাবড়ে গেল সে। কি হয়েছে? তখনও অদ্ভুত নজর তার দিকে। অর্ণব নিজের বাহু হতে ত্রিনার হাত সন্তর্পণে ছাড়িয়ে বলে। সরে বস তোর না। কথাটা শুনে ত্রিনা খেয়াল করলো সে অর্ণব ভাইয়ের গা ঘেঁষে বসেছে। ফিসফিস করে কেউ না শুনে মতো বলতে গিয়ে কবে এতটা কাছে চলে গেছে বুঝতে পারেনি। সে একটু সরে আসে, আর কিছু জানতে চাইল না। এরপর একে তো এত কাছাকাছি বসেছিল মেয়েটা, তার উপর উল্টাপাল্টা প্রশ্ন করছিল। যদিও ওর দিক দিয়ে ঠিকই আছে, যে কারো এসব প্রশ্ন মাথায় আসবে স্বাভাবিক, কিন্তু অর্ণবের স্বাভাবিক লাগেনি। পুরুষালী মনটায় অন্য কিছু আছে, আর সেই অন্য অনুভূতি নব্য হওয়ায় সামলাতে শিখেনি এখনও অর্ণব। তাই তার এত কাছাকাছি এসে এসব প্রশ্ন করায় সেই অন্য কিছুর দিক দিয়ে হৃৎপিণ্ডের কোথাও একটা কম্পন অনুভূত হয়। খারাপ চিন্তারা আসে মাথায়। ত্রিনার নিজেরও শেষ দিকে এসে প্রথমবারের মতো অর্ণব ভাইয়ার সামনে কিছু একটা নিয়ে অস্বস্তি হলো, কিন্তু কিশোরী মন সেই অস্বস্তির হেতু খুঁজে পেল না। সে আরও সরে এসে বড় মায়ের পাশে বসে যায়। অর্ণবের তা চোখে পড়ল। ত্রিনা উর্ষিকে নিয়ে মেতে ওঠে এরপর, কিন্তু তার মনে আসলেই অনেক প্রশ্ন, যার উত্তর সে মেলাতেও পারছে কিছুটা। তাও অর্ণব ভাইয়ার মুখে নিশ্চিত হতে চেয়েছিল। মামাতো বোনের জন্মদিন অনুষ্ঠানে গিয়ে একবার নানা বাড়ি অনেকদিন থেকে গিয়েছিল সে আর মির্ময়। বাড়ি থেকে আসার চাপ দেয়নি, তাই মামার বাড়ির রসের হাড়ি পেয়ে তারাও ফিরে আসার নামগন্ধ নেয়নি। তারপর একেবারেই খবর পেলেও দাদি মারা গেছে, তখনই আসে বাড়ি। এসে আর মৌরি আপুকে দেখেনি। তারা জানতো নিজের মামা বাড়ি গেছে সেও। বড় বাবা আর তার বাবা সাধারণত তাদের কোথাও বেড়াতে গেলে থাকতে দেয় না। তারা যেমন মামা বাড়িতে সুযোগ পেয়ে অনেক দিন থেকে এসেছে, তেমন মৌরি আপুও থাকছে ভেবে বেশি ভাবতো না। কিন্তু দাদির মারা যাওয়ার দিনও আসলো না কেন অবাক লেগেছিল। যখন মৌরি আপুর নানু বাড়ির সবাই চলে এসেছে, সেখানে সে কেন আসেনি? মাকে জিজ্ঞেস করলে বলল এসেছিল, সে দেখেনি। তাদের এত কান্নাকাটির মধ্যে বোন থেকেও তাদের সামনে আসেনি শুনে অবাক লাগলেও অল্প বয়সী ত্রিনা মির্ময় অত কিছু গভীরভাবে ভাবেনি, তবে খুব মিস করতো বোনকে। পরে হঠাৎ একদিন সকালে একটা মেয়েকে দেখলো বাড়িতে। সবাই বলল ওটাই মৌরি আপু। তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে হাসপাতালে ভর্তি ছিল। খুব বড় অ্যাক্সিডেন্ট, সারা শরীরে আর মুখমণ্ডলে নাকি তীব্র আঘাত। অপারেশন করে ঠিক করতে চেয়েছে, মুখেও প্লাস্টিক সার্জারি করে বদলে দিয়েছে।
ত্রিনা মর্ময় কষ্ট পাবে বলে তাদের জানায়নি। তাদের বোন তাদের সবাইকে নাকি ভুলে গেছে। তাদের নিজেদের সবটা চেনাতে হবে আপুকে। সিরিয়ালে আসক্ত ত্রিনা বিশ্বাস করতে সময় নেয়নি, কিন্তু তখন ছোট থাকলেও এখন সময়ের সাথে সাথে মুখে না বলা কথাও চারপাশটা পর্যবেক্ষণ করে বুঝে নিতে পারে। এই যে সে বুঝতে পারছে সেদিন যে মেয়েটাকে এনে তাদের বোন বলে জানিয়েছিল সবাই, সে মেয়েটা তাদের মৌরি আপু নয়, বরং মুর্শির মা। আর এই সুদর্শন দেখতে আর্মি ভাইয়াটার বউ, যার নাম শ্রেয়সী, তাদের কাছে ছিল এতদিন অন্য পরিচয়ে। এখন সব ঠিক আছে, কিন্তু তার প্রশ্ন অন্য জায়গায়। তার মৌরি আপু কোথায়? অনামিকা মৌরির প্রিয় বান্ধবী, যে মৌরির অস্তিত্ব এখন আর এই পৃথিবীতে নেই। অনামিকায় নিজের প্রিয় বান্ধবীর প্রেমিক পুরুষ একজন বিধর্মী, এ কথা জানিয়েছিল তাকে। মৌরির প্রেমিক তুষারের পুরো নাম তুষার কায়ান। আধুনিকতায় মোড়ানো চিন্তাধারা আর চলাফেরা তার। মুসলিম প্রধান দেশে বিশেষ কোনো চিহ্নের মাধ্যমে কাউকে দেখে কোনো ধর্মে তা বোঝা না গেলে যে কেউ মুসলিম ভেবে নেবে স্বাভাবিক। মৌরিও তেমনই ভেবেছে। কিশোরী বয়সী একজনের প্রেমে পড়েছে। সেই জন্য নিজেই প্রেমিক হওয়ার প্রস্তাব দিলে একসময় প্রেমও হয় তাদের। কিন্তু সে তো আর জানতো না যে সবার জীবনে প্রেম এলেও সেই প্রেমে পূর্ণতা হেঁটে হেঁটে আসে না। প্রেমে পূর্ণতা পেতে হলে লড়াই করতে হয়, লাজ আত্মসম্মান বিসর্জন দিয়ে সংগ্রাম করে যেতে হয় পরিবার সমাজের সামনে দাঁড়িয়ে। মৌরি খুব বোকা। প্রেমের জন্য প্রেমিকের কাছে ইজ্জত বিলিয়ে দিতে পেরেছিল, অথচ সেই প্রেমের ফল জিয়ে রাখতে একটু লড়াই করে যেতে পারল না। নিজের ভুল উপলব্ধি করার পর প্রেমিককে না হয় ধর্মের আগে রাখল না, কিন্তু প্রেমের নিষ্পাপ ফলটা টিকিয়ে রেখে তাকে সম্বল করে একটু সংগ্রামের মাধ্যমে বেঁচে থাকা যেত না? কিংবা প্রেমিককেই না হয় জানালো সব সমস্যার কথা। কারণ পাপ থেকে পালাতে যে পথে গেল সেটা হচ্ছে ঘোরতর পাপ। তার প্রেমিককে বলে না হয় দুজনে সম্মিলিত কোনো সিদ্ধান্তে আসতো, কিন্তু মৌরি ওসব কিছু করলো না। আগেও যেমন আবেগের বশে গর্হিত অপরাধ করেছে, নিজের ভুল উপলব্ধি করার পরও ফের সেই আবেগকে প্রাধান্য দিয়ে সমাধানের পথ না খুঁজে মুখ লুকিয়ে পালিয়েছে। যার সন্তান গর্ভে ধারণ করেছিল, যার নামে প্রেম বিষ পান করে অল্প বয়সেই পাপের ঘরা পূর্ণ করেছে, সেই ছেলেটাকে একবার নিজের সমস্যার কথা জানায়নি সে। দুনিয়ার থেকেও মুখ লুকিয়ে পালিয়েছে। সাথে নিজের প্রেমিক আর প্রেম চিহ্নের সাথে মস্ত বড় অন্যায় করেছে। অন্যায় তো ভুল যখন দুজনে মিলে করেছে, তখন সমাধানের দায়িত্ব কি করে তার একার হয়? পালালেও একসাথে পালাবে, লড়লেও একসাথে লড়বে। তারপর পূর্ণতা আসবে কি আসবে না সেটা পরের বিষয়, কিন্তু লড়তে তো হবে। তাহলেই তো সে একজন যোগ্য প্রেমিকা। এখন যে প্রেমের জন্য সে নিজের ইজ্জত বিলালো, বাবা মায়ের অযোগ্য সন্তান হয়ে রইল, ভাই বোনদের অযোগ্য বোন হয়ে রইল, মেয়ে হিসেবে নিজেকে কলঙ্কিত করল, সেই প্রেমেরই ব্যর্থ আর অযোগ্য এক প্রেমিকা মৌরি। তুষারের ফেসবুক আইডির নাম তুষার কায়ান। মৌরির সাথে যুক্ত ছিল ফেসবুকে। সে এই নামে অস্বাভাবিক কিছু কখনো মাথায় আনেনি। সেখানেই তাদের যেত প্রেমালাপ। কিন্তু তুষার মূলত বেশি সক্রিয় থাকতো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ফেসবুকে তার সক্রিয়তা বলতে মেসেঞ্জারে প্রেমিকার সাথে আলাপের সময়টুকু। এর বাইরে মাঝে মাঝে নিজের কিছু ছবি আপলোড দিতে মন চাইলে দিত, না হয় নেই। মৌরির কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল না বলেই মেসেঞ্জারে আলাপ করত তারা। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে যুগেও দুজনের আলাদা সাইটে সক্রিয়তার কারণে দুজনের ধর্ম সম্পর্কে অজ্ঞাত রয়ে গেল। না হয় নিশ্চিত সরাসরি জানতে না পারলেও কিছু হলেও চোখে পড়ত, আন্দাজ করতে পারত যে দুজনে ভিন্ন ধর্মাবলম্বী। কিন্তু আফসোস তা হলো না। অনামিকা তখন নতুন নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছে। নতুন অ্যাকাউন্ট খুলে ফেসবুকে যারা যুক্ত আছে তাদের আইডি আপনা আপনি সুপারিশে আসলো। প্রিয় বান্ধবীর প্রেমিকের আইডি দেখে কৌতূহলবশত ঢুকেছিল প্রোফাইলে। আনমনে স্টক করতে করতে আপনা আপনি বুঝে গেল এই সত্য।
তারপরও নানাভাবে যাচাই করে যখন দেখলো তার সন্দেহে কোনো ভুল নেই, তখন কিছু না ভেবেই মৌরিকে জানিয়ে দিল এ কথা, যে আফসোস তার এক জীবনে বোধ হয় ফুরাবে না। সেদিন আর কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি অনামিকা মৌরির সাথে, কিন্তু সারাটা দিন প্রিয় বান্ধবীর মনির অবস্থা ভেবে চিন্তায় রইল। তাও অনামিকা কল্পনাতে আনতে পারেনি যে মৌরি আত্মহত্যার পথ বেছে নেবে, কিন্তু তার মানসিক ভাঙ্গনের কথা ভেবে যথেষ্ট দুশ্চিন্তায় ভুগছিল। মৌরির সাথে যোগাযোগ করতে না পেরে পরদিন তাদের বাড়ি যাবে ঠিক করলো, কিন্তু সকাল হতে না হতেই মৌরির ভাইয়ের ফোন আসে। জানতে চাইল মৌরির পেটের বাচ্চাটা কার, অথচ অনামিকা তখনই জেনেছে যে তার বান্ধবী অন্তঃসত্ত্বা। মাথায় যেন বাজ পড়ল, সাথে এত জানলো মৌরি আর বেঁচেই নেই। কাল রাতে স্বেচ্ছায় দুনিয়ার মায়া ত্যাগ করেছে। স্তব্ধ অনামিকা নিজেকে মৌরির মতোই অযোগ্য আর ব্যর্থ এক প্রিয় সখী উপলব্ধি করল, যে তার বান্ধবী প্রেমের মরণ বিষ পান করেছে। জানতেই পারেনি, আর না তার বান্ধবী তাকে জানিয়েছে। ব্যর্থ তো সে, যেখানে নিজেকে বান্ধবীর কাছে একটা বিশ্বাস আর আরামের জায়গা হিসেবে উপলব্ধি করাতে পারেনি, যার কাছে সবচেয়ে গোপনীয় কথাও ভাগাভাগি করা যায়, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যার সাথে কথা বলে নিজেকে হালকা করা যায়, এমন বিশ্বস্ত জায়গা সে হয়ে উঠতে পারেনি। আর না সে ওই খবর শুনি নিজের বান্ধবী কতটা ভেঙে পড়বে তা আন্দাজ করতে পেরেছে। হঠাৎ করে নিষ্ঠুর এক সত্য জানা মাত্র খবর পাঠিয়ে দিল, সে যদি একটু ভেবেচিন্তে সামনাসামনি দেখা করে, প্রিয় সখীকে মানসিকভাবে আর একটু শক্ত করে এই সত্য জানাতো, বা যদি আস্তে ধীরে নিজেই যাতে উপলব্ধি করতে পারে এমনভাবে তুষারের সত্য তার সামনে আনতো, তাহলে আজ তার প্রাণের সখী বেঁচে থাকতো। সেই হটকারী একটা সিদ্ধান্তের আফসোস অনামিকার এক জীবনে কখনো মিটবে না। ভাইয়া, এটা নাও, মৌরিয়াপুর বান্ধবী অনামিকা এটা তোমাকে দিতে বলেছে। অর্ণব বাইরে থেকে এসে একটু আগেই বসার ঘরে সোফায় বসেছে, ফোনে কিছু একটা দেখছিল মনোযোগ দিয়ে। ত্রিনা পাশে এসে বসেছি, তা চোখে পড়েছে, কিন্তু ওর বলা কথাটা শুনে চট করে তাকালো। ত্রিনা হাতের সাদা কাগজের চিরকুটটা অর্ণবের দিকে এগিয়ে রেখেছে, সে তাকাতেই চোখের ইশারায় নিতে বোঝায়। কি হলো নাও, তোমার জন্য চিরকুট পাঠিয়েছে সে। অর্ণব আসলেই ঠিক শুনেছে, বুঝে সাথে সাথে জানতে চাই, ওর দেখা কথাই পেয়েছিস তুই? কোচিং থেকে ফেরার সময় দেখা হয়েছিল। আপুটা এই খাম আমার হাতে দিয়ে বলেছে তোমার কাছে পৌঁছে দিতে। কি লেখা আছে এতে? আমি কি জানি, দেখিনি তো। আরেকজনের প্রেমপত্র আমি কেন পড়বো? এটা প্রেমপত্র তোকে বলেছে ওই মেয়েটা? ত্রিনা বলে। পাগল তুমি, ওইসব আমাকে বলবে? লজ্জা পাবে না ভবিষ্যৎ ননদের সামনে? তারপরে দাঁত ফেলে দেবো বেয়াদব। এসব ফালতু কথা কোথা থেকে শিখেছিস? চল বাগনা কথা আর একবার মুখে আনলে চেহারা নকশা বদলে দেব। ধমক শুনে ত্রিনা একটু গুটিয়ে গেল। সে ভেবেছিল অনামিকার চিরকুটটা যত্ন করে কাউকে জানানো ছাড়া অর্ণবের কাছে পৌঁছে দিলে খুশি হবে তার উপর। আশকারা পেয়েছি এমনটাই ভেবে নিয়েছে মনে মনে। এই সুযোগে কিছু মিছু চেয়ে নেওয়া যাবে ট্রিট হিসেবে, কিন্তু উল্টো ধমক দেওয়ায় বুঝলো তার ভাবনায় ভুল আছে। আচ্ছা, আর হবে না, তুমি চিরকুটটা নাও। দেখবে অনামিকা আপুর বার্তাগুলো পড়ে তোমার মুড একদম ফুরফুরে হয়ে যাবে। অর্ণব কিছু বলতে গিয়েও থেমে গেল। অনামিকা চিরকুটে কি লিখেছে তা সে জানে না, তবে নিজে খুলে পড়তে ইচ্ছে করলো না তার। ওটা খুলে পড়। আমি পড়বো? খানিক অবাক কণ্ঠ ত্রিনার। কানে কম শুনিস? আচ্ছা, পড়ছি। খুশি হলো সে, কি লেখা আছে তা পড়ার আগ্রহ আগে থেকেই ছিল তার। সুযোগ পেয়ে হাতছাড়া করলো না, খুলে পড়তে শুরু করলো। প্রথমে ক্ষমা চেয়ে নিই আপনার বোনের মাধ্যমে এভাবে চিরকুট দেওয়ায়, কিন্তু আর কোনো উপায় আপনি রাখেননি অর্ণব। ফোন কল রিসিভ করেন না, মেসেজ দিলে সিনই করেন না। আমি জানি আপনি আমার প্রতি খুব বিরক্ত, কিন্তু এইবার আসলেই দরকার ছিল আপনার সাথে যোগাযোগ করাটা। অনেক ভেবে চিন্তে তরুণাকে দিয়ে চিরকুটটা পাঠালাম। সেদিন মৌরি শ্রেয়সী আমার কাছে ফোন দিয়ে সবটা জানতে চাইছিল। ওই বাড়িতে নিজের আগের ছবি দেখে সন্দেহ হয়েছিল।
আমি আপনার সাথে কোনো কথাবার্তা ছাড়া জানাতে চাইনি, কিন্তু ওর অবস্থা খুব খারাপ ছিল, পাগলের মতো করছিল তখন, তাই জোরাজুরিতে আর না বলে পারিনি। আমি ওর মৌরি পরিচয় যে মিথ্যা এই কথা জানিয়েই দিয়েছি অর্ণব। আমাকে ক্ষমা করবেন, আপনার কথা রাখতে পারিনি, কিন্তু ওর অবস্থা দেখে না বলে পারিনি। পরবর্তীতে অন্য কারোর কাছে এসব আমি জানিয়েছি, শুনলে আবার আমাকেই ভুল বোঝাবেন আপনি, তা জানি, তাই নিজের জানিয়ে দিলাম। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কথা রাখতে না পারায়। দুঃখিত আমি। এবার প্রসঙ্গের বাইরে কিছু কথা বলি। সুযোগ পেয়েও নিজেকে আটকাতে পারছি না, এর জন্য ক্ষমাও চেয়ে নি আগে ভাগে। আপনি খুব খারাপ অর্ণব, খারাপ একটা ছেলে আপনি। একটা বার আমাকে বুঝতে চান না, ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিলেন, অথচ আমার অনুভূতিগুলো বুঝলেন না। আপনার কাছে যতটা অবজ্ঞা অবহেলা পেয়েছি, তা আমি পুরো জীবনে আর কখনো কারোর কাছে পাইনি। বিশ্বাস করুন, তাও আপনাকেই ভালো লাগে। কেন বলতে পারেন? আপনাকে না ভেবে পারি না একেবারে। একটু বিবেচনা করলেই কি হয় অর্ণব? বিস্মিত কণ্ঠে মনোযোগ সহকারে পুরো লেখাটা পড়ল তৃণা। অর্ণব শান্তভাবে বসে আছে। এতদিন ভেবেছিল বোনকে তার স্বামী সব জানিয়ে দিয়েছে, অনামিকা জানাতে পারে, এ কথা মাথায় আসেনি। তবে তাও খুব একটা বিরূপ মনোভাব আসলো না এবার ওর প্রতি। কিশোরী বয়সে মৌরির সাথে যখন এবারই আসতো, তখন থেকেই অনামিকা তাকে পছন্দ করত, তাই বারবার এড়িয়ে যেত, কারণ অর্ণবের দিক থেকে বোনের প্রিয় বান্ধবীর প্রতি কোনো অনুভূতিই ছিল না। প্রথমবার অনামিকার সাথে বসে দীর্ঘ সময় কথা বলেছিল মৌরির মৃত্যুর পরদিন। ক্যাফেতে বসে মৌরির প্রেমের সম্পর্কটা নিয়ে যতটা পারে জেনে নিয়েছে। অনামিকার যা কিছু জানা ছিল না সেসবের জন্য চাপ দিয়েছিল। মাথা গরম ছিল তখন অর্ণবের। প্রিয় বান্ধবী হয়ে বান্ধবীকে ভুল পথে যাওয়া থেকে আটকাতে পারেনি, সবটা জেনে সাপোর্ট করেছে। এসব ভেবে ক্ষোভ ছিল অনামিকার উপর। তার উপর বারবার মৌরির প্রেমের গভীরতা এতটা বেড়েছে তা জানতো না বলে অস্বীকার করছিল। তবে পরে আস্তে আস্তে অনামিকার প্রতি তার ক্ষোভ অহেতুক ছিল তা বুঝতে পারে, তাই আরেকবার দেখা করে তার সাথে কথা বলে ক্ষমা চেয়ে নেয়। অনামিকা মৌরির বিষয়ে সব যেহেতু জানে, তাই ওর কাছে লুকানোর মানে হয় না। এ কারণে শ্রেয়সীর বিষয়ে সবটা বলেছে তাকে, এমনকি তার সহযোগিতাও চেয়েছে। প্রিয় পুরুষের আবদার ফেলেনি অনামিকা। তখন এটাকে নিজের প্রতি সম্মতিসূচক ইঙ্গিত ভেবে অর্ণবের সাথে কথা বলতে চাইতো। ফোন কল, মেসেজ সবভাবে যোগাযোগের চেষ্টা ছিল। অর্ণবেতে তিতি বিরক্ত, তাই এড়িয়ে যায় বারবার, যার ফলস্বরূপ আজকের এই চিরকুট। শ্রেয়সী আর ওমরানের মেয়েকে নিয়ে দিনগুলো ভালোই কাটছে। সন্ধ্যা পেরিয়ে রাত তখন। উর্ষি বিছানায় বসে বসে খেলছে বেবি টয় নিয়ে। ওমরান সারাদিন বাইরে ছিল, সন্ধ্যা নাগাদ বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন শুয়েছে একটু। উর্ষি খেলতে খেলতে কখনো পাপার গায়ের উপর ওঠে, আবার নামে। পাপার গলায় ছোট ছোট আঙ্গুল ছুঁয়ে কাতুকুতু দিতে চায়, কিন্তু সাড়া না পেয়ে বিরক্ত সে। গালে তুলতুলে হাত রেখে ডাকে সে, অর্থাৎ চোখে চোখ রেখে তার সাথে কথা বলার আহ্বান। ওমরান চোখ না খুলে তাকে আকস্মাৎ দু হাতে জড়িয়ে বুকের উপরে শুয়ে দেয়, গালে আদর এঁকে দেয়। পাপা একটু ঘুমাবে কলিজা, তুমি ঘুমাবে পাপার সাথে? উর্ষি গা বাঁকায়, সে ঘুমাবে না। অর্থহীন শব্দ করে বোঝায় সে পাপার সাথে খেলবে। ব্যাস, বুকে বসিয়ে কাতুকুতু দিতে দিতে নানাভাবে আদর দিয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত হলো সে। বালিশের পাশে রাখা তার ফোনটা এর মধ্যে টুংটাং শব্দ করে উঠল। মেয়ে নিয়ে ব্যস্ত হওয়ায় ওমরান খেয়াল করলো না। শ্রেয়সী বাইরে থেকে রুমে আসে, পুইকে কিছু দানা পানি দিয়ে এসেছে। হাতে প্লাস্টিকের বক্স ধরনের একটি ধারায় সব উর্ষির খেলনা। না খেললেও সব খেলনা ঢেলে চারপাশ ছড়িয়ে ছিটিয়ে রাখার বদ অভ্যাস উর্ষির। ওগুলো নিয়ে খেলবে না, আবার ঢুকিয়ে ফেলতে চাইলে কাঁদবে। সব গুছিয়ে এনে একপাশে রেখে দিল সে। বাবা মেয়ের পাশে বিছানায় গা এলিয়ে দেয়। সময় দেখতে পাশ থেকে স্বামীর ফোনটা হাতে নিল। দেখে রেখে দিতে গিয়েও থেমে যায়। কিছুক্ষণ নীরবে সময় লাগিয়ে দেখল।
তারপর বেশি না ভেবে ফোনটা রেখে কাত হয়ে শুয়ে পড়ে। বাবা মেয়ে তখন খেলতে খেলতে খিলখিল করে হাসছে। পেটের উপর বুকের দিকে বসে আছে উর্শি। ওমরান পেটে মুখ গুজিয়ে আদর দিলেই সুরসুরি লেগে হেসে ওঠে সে। শ্রেয়সী হাত বাড়িয়ে ডাকলো মেয়েকে। মাম্মাম, এদিকে এসো সোনা, লক্ষ্মী সোনা। উর্শি মাথা নাড়িয়ে অসম্মতি জানায়। খেলবে সে। মাম, খাবে না? মাম্মাম, মাম দিব তোমাকে, এসো মা। মাম দেবে শুনে সে হামাগুড়ি দিয়ে মায়ের কাছে চলে এলো। মাম মাম শব্দ তোলে। শ্রেয়সী নিজের পাশে শুয়ে দেয় তাকে। উপরিভাগের একাংশের পোশাক সরিয়ে তাকে বুক ধরিয়ে দিল। তারপর ওড়না দিয়ে ঢেকে দেয়। ডাক্তার দেখিয়ে সব রকম পরামর্শ নিয়েছিল তারা। তখন থেকেই সময়ে অসময়ে সুযোগ পেলেই উর্শিকে বুক ধরিয়ে রাখে। যদিও ঠিকঠাক চুষতে জানে না, কিন্তু আস্তে আস্তে শিখে নেবে একদিন। উর্শি মাঝে মাঝে অনীহা প্রকাশ করে, কিন্তু শ্রেয়সী ফল দিয়ে কিডস জেলি বানিয়ে রেখেছে। ওভাবে বুকের মধ্যে থাকলে তবেই কিছুক্ষণ পর পর সেই জেলি খাইয়ে দেওয়া হবে তা উর্শি জানে। তাই জেলি মামের আশায় সে চলে আসে দুগদ্যহীন মায়ের বুকে। উমরান মেয়ে মায়ের কাছে চলে যাওয়ায় ফোন নিয়ে কিছু করছিল। কিছুক্ষণ আগের পাঠানো সব মেসেজ দেখল। চিন্তার রেখা তার কপালে। শ্রেয়সী পানে চায়। একটু আগে ফোন নিয়েছিল সে। ওমরান দেখেছে, শ্রেয়সীও তাকে দেখেছিল। ওমরান তার দিকে তাকাতেই চোখের ইশারায় জানতে চায়। কি দেখছেন? ওমরান ঠোঁট কামড়ে বউকে ডেকে নিয়ে বলে। কিছু বলবে না? কি বলবো আমি? কোনো প্রশ্ন নেই? প্রশ্ন থাকবে কেন? মেসেজগুলো তো দেখেছো। তো বিরক্তি ফুটে উঠল উমরানের চেহারায়। কাছে এগিয়ে ওমরানের আসে বোনের শ্রেয়সী। বর সে কাত হয়ে শুয়ে আছে। মেয়েও তার মতো স্বামীকে করে শুয়ে জানাওনি তার বুকে ফেভারিট মুখ রেখে আছে। ডেজার্ট ওড়না বানিয়েছো, দিয়ে ঢাকা। এখনো আসছে উর্শির না যে? পাশে এসে শ্রেয়সীর আমরা দিকে খেয়ে দিয়ে ঝুঁকে উঠে বলে। গেলাম, ভুল বুঝে বাবা বসে আছো উমরানকেও তাই না? দেখি চোখে এলো চোখ না রেখে সে এখনো। জবাব দেয়। ভুল বুঝছো কেন? তাহলে কোনো প্রশ্ন করছো না যে কেন? উমরানের চোয়াল শক্ত, তবু ললাটে চিন্তার রেখা। শ্রেয়সী স্বামীকেও পূর্ণ মনোযোগে দেখে বলে। সারা আপনাকে ওদের বাড়িতে কর্নেল আঙ্কেলের সাথে কোনো কারণে দেখা করতে গেলে তখন দেখতো। আমিও ছিলাম না, আলাদা অনুভূতি ওর আপনাকে দেখে। আমার মেয়েকেও আদর করতে থাকে কাছে পেলে। সবাই আপনার দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করছিল। এমন সময় সারার ওসব দেখে চেয়েছিল ওকেই আপনার বউ করে আনতে, তাই তো? উমরান উত্তর না দিয়ে শ্রেয়সীর মনোভাব বোঝার চেষ্টা করছিল। এর মধ্যে সে আবার বলে। কি হলো? বলছেন না যে? মামনি, বাবা, আপু, সারা, এমনকি সারার মাও এতে সম্মতি দিয়েছিল, তাই না? উমরান অতল সমুদ্র ন্যায় চোখের দৃষ্টি ফেলে বলে। হ্যাঁ। আপনি রিজেক্ট করেছিলেন। না, প্রস্তাব আমি অবধি আসতে দেইনি, সো রিজেক্টও হয়নি। এইসব নিয়ে কথা হচ্ছে শোনার পর ওখানেই থামিয়ে দিয়েছিলাম। তারপর আর এই নিয়ে কোনো কথা হয়নি আমার সাথে। ভালো। উর্শি ওড়না তুলে নেয় নিজের উপর থেকে। একবারও জেলি দেওয়া হয়নি তাকে, আর থাকবে না ওভাবে। গা বাঁকিয়ে মাথা তুলে ওমরান শ্রেয়সীর উদাস কণ্ঠের বিপরীতে আকস্মাৎ ঝুঁকে তার গালে ঠোঁট ছোঁয়ায়। মন খারাপ করছো কেন? আমাকে বিশ্বাস হয় না? কোনো প্রস্তাব আসলেও আমি মেনে নিতাম। বিশ্বাস করি তো। আমার দিকে তাকাও। শ্রেয়সী তাকালো। এবার বলো, বিশ্বাস করো? শ্রেয়সী পূর্ণ মনোযোগে গভীর চোখ জোড়া দেখে হালকা হেসে বলে। করি বিশ্বাস। বিশ্বাস না করলে তো দেখেই রাগারাগি করতাম। কিন্তু ও কেন আপনাকে মেসেজ দিচ্ছে এখনো? আমি তো আছি এখন, তাও এমন করছে সারা। এই যে এই প্রশ্নটা করলে, আর কোথায় করলে বিশ্বাস? শ্রেয়সীর নাকে
এসব কিছু বলেছে ডাক্তার? কোনটার কথা বলছেন আঙ্কেল? ডাক্তার তো দুটো সমস্যা নিয়ে দেখালাম। হ্যাঁ, দুটোর কথাই বলছি। রিল্যাক্টেশন ঠিকঠাক হতে কতদিন লাগবে জানালো? আর বইয়ের অতীত মনে পড়ে না কেন? এ নিয়ে কিছু বলেছে? সব মনে পড়তে কতদিন সময় যাবে? চেষ্টা চালিয়ে গেলে এক সময় সব ঠিক হবে, এটুকুই। এক্স্যাক্ট টাইম টেবিল ধরে দেয়নি ডাক্তার। খেতে খেতে কথা বলছিল তারা। ওমাইরা শ্বশুর শাশুড়ি দুজনের প্রশ্নের জবাব দেয় ওমরান। সাইকোলজিস্ট কি বলেছে? ট্রমার কারণেই সব ভুলে গেছে? ওমাইরা শ্বশুরের এই প্রশ্নে চোখ তুলে তাকায় সে। এক নজর পাশে স্ত্রী কন্যার দিকেও তাকালো। শ্রেয়সী নিজের পাত থেকে ডিমের কুসুম অল্প করে খাইয়ে দিচ্ছে উর্ষিকে। এদিকে মনোযোগ নেই তার। আদুরে কণ্ঠে মেয়েকে খাওয়ানোতেই ব্যস্ত সে। ওমরান জবাব দেয়, আপাতত ট্রমার কারণটাই ধরে নিচ্ছি, এর বেশি চিন্তিত বলতে পারেনি কিছু। আরও কিছু গল্প গুজব আর কথাবার্তার মধ্য দিয়ে সকলের খাওয়া দাওয়া শেষ হলো। সেদিন সাইকোলজিস্ট দেখানোর পর ডাক্তার শ্রেয়সীর সব ভুলে যাওয়ার কারণ হিসেবে অন্য কোনো সম্ভাবনার কথা জানিয়েছে ওমরানকে। শুধুমাত্র ট্রমার কারণেই তার এভাবে সব ভুলে যাওয়া তেমন গ্রহণযোগ্য লাগেনি ডাক্তারের কাছে। কারণ তীব্র মানসিক আঘাত কিংবা মন ভাঙ্গার মতো কিছু ছিল না যে ট্রমা সম্পর্কিত অ্যামনেশিয়ার সম্ভাবনা হবে, অথবা হলেও স্মৃতিগুলো বেশিতে ঝাপসা হওয়ার কথা শুধু। কিন্তু শ্রেয়সী সবটা ভুলে বসে আছে। তাই সে শুনি তার সাথে সব রকম কথাবার্তা বলার পর ডাক্তার ট্রমা ছাড়াও অন্য কোনো কারণ থাকার সম্ভাবনা আছে এমনটা জানায়, কিন্তু কারণটা কি সেটাই নিশ্চিত নয়। আর এ নিয়ে কোনো ধারণাও করতে পারছে না। ওমরান কিছুদিন আগের নিউরোলজিস্টের পরীক্ষা করা সব রিপোর্ট দেখিয়েছে, অস্বাভাবিক কিছুই দেখেনি ডাক্তার। তাই নিশ্চিত না বলে ধারণা থেকেও কিছু মাথায় আনতে পারছে না। এ কারণে ওমাইরা শ্বশুরের জানতে চাওয়ায় সেভাবে কিছু জানালো না সে। তখন বাবা ছেলে অর্থাৎ ওমরান আর অলিউল্লাহ সাহেব নিজেদের হাসপাতাল থেকে ব্যবসায়িক কোনো কাজে যাচ্ছিল। ওমরান ড্রাইভ করছে। ফোনে কারো কল আসছে শুনে হাতে নিয়ে দেখলো কর্নেল কিবরিয়া স্যার। ওমরান স্বাভাবিকভাবেই রিসিভ করলো তা। হ্যালো ইমরান। জি স্যার, আমি বলছি। কোনো সমস্যা হয়েছে? এই সময় তো ক্যাম্পে থাকার কথা। আর বলো না, ক্যাম্পে আছি, তবে একটু ঝামেলায় পড়ে গেলাম মেয়েটাকে নিয়ে। তোমার সাহায্য লাগতো। মেয়ের কথা বলায় কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে তার। কোনো মেয়ের কথা বলছে, বুঝলো না। আর ঝামেলাই বা কেমন? তবে খুব বেশি না ভেবে এক পলক পাশে বাবার দিকে তাকিয়ে বলে, জি স্যার, কি ঝামেলা আমায় বলুন, আমি যথাসাধ্য হেল্প করছি। আমার মেয়েটাকে নিয়ে ঝামেলার শেষ নেই। সেদিন ওখানে এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ঢাকার পাবলিক থেকে অ্যাডমিশন ক্যান্সেল করে আমি চেয়েছিলাম কোনো বাসায় ভাড়া নিয়ে রাখতে। সে বলল হোস্টেলে থাকবে, বাসায় না। বুঝিয়েছিলাম যে ওখানে মানিয়ে নিতে পারবে না, ওখানের খাবার দাবারের সাথে ওর সাথে যাবে না। জেদ করে ওখানে গেল। এখন 2 দিন না হতেই ফোন এসেছে। ওখানকার খাবার দাবার তেমন খেতে পারছে না, যা খেয়েছে ওতে অসুস্থ হয়ে পড়ছে। এখন হঠাৎ তো এভাবে যেতে পারছে না। মেয়ে মানুষ, যে কোনো পরিস্থিতিকেও এভাবে সহজভাবে জানাতে পারছি না। তুমি যদি একটু গিয়ে দেখো, আমি কাল পরশুর দিকে চলে আসবো। ওমরান এক দৃষ্টে গাড়ি চালাতে চালাতে সব কথা শুনল। বুঝেছে ওই সারা মেয়েটার কথাই বলছে তার। যদিও ওই মেয়ের অসুস্থতায় গিয়ে নিয়ে আসার ইচ্ছে জাগছে না, কিন্তু কর্নেল স্যার যখন বলছে অমান্য করা সম্ভব না, সে মানুষটাকে খুব মানে। উপরন্ত তার অবর্তমানে তার শ্রেয়সীর সবচেয়ে সুরক্ষিত আর নিরাপদ অভিভাবক। জি স্যার, দেখছি বিষয়টা। আপনি ঠিকানাটা পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। একটু ডাক্তার দেখিয়ে এনো, আমি গতকালই আসছি। আরে বেহাই সাহেব, এত অস্থির হবেন না। আপনি সব কাম কাজ সেরেই আসুন। আমার মেয়ে আমাদের বাড়িতে থাকুক ততদিন। বাইরের কারোর বাড়িতে তো আর থাকছে না। আপনার আরেক মেয়েরই তো বাড়ি। আপনি ব্যস্ততা মিটিয়ে তবেই না হয় আসুন, বুঝতে পেরেছেন?
আরে মেয়ে এখানে ভালোই থাকছে, তার নিশ্চয়তা আমি দিচ্ছি। ফোন লাউডে থাকায় সব শুনেছিলেন অলিউল্লাহ সাহেব। ওহ, বিআই সাহেবও আছেন নাকি? মেয়েটা যে হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়বে বুঝতে পারিনি। একটু দেখবেন কি হলো। আর বাঁচালেন আপনারা, মেয়ে মানুষ তো, চিন্তায় থাকি। অলিউল্লাহ সাহেব আশ্বস্ত করে নিশ্চিন্তে থাকতে বললেন। কথা শেষে ফোন কাটা হলো। তুমি তবে ওকে গিয়ে নিয়ে এসো, আর বাড়ি যাওয়ার আগে একবার হাসপাতালে নিয়ে ডাক্তার দেখিয়ে ফেলো। ফুড পয়জনিং হয়েছে হয়তো। মিটিংয়েও তো একজনকে যেতে হবে, আমি ওখানেই যাই। ওমরান সম্মতি জানায়। ড্রাইভারকে অন্য একটা কাজে পাঠিয়েছে, তাই দুজনেই একই কাজে যাচ্ছে বলে একসাথে বেরিয়েছিল। বাবাকে কাঙ্ক্ষিত জায়গায় দিয়ে ওমরান চলে গেল কর্নেল কিবরিয়ার পাঠানো ঠিকানা অনুযায়ী। ওমায়রার শ্বশুর শাশুড়ি তার চাচা শ্বশুরের বাড়ি চলে গেছে। তার শ্বশুররা 4 ভাই, এক একজন এক এক জায়গায় থাকে পরিবার সমেত। সবাই বিয়ে উপলক্ষে একত্রিত হয়েছে, তাই তারাও চলে গেল। ওমায়রাও অনেকদিন পর তার পরিবারের সবার সাথে একত্রিত হয়েছে। তার উপর বড় দুর্ঘটনা আর দূর সময় পার করে একসাথে হয়েছে, তাই সে এখানেই থেকে গেল। বিয়ের সময় যাবে বাচ্চাদের নিয়ে। শ্রেয়সী, ওমায়রা আর তাহুরা চৌধুরী গল্প করছে ড্রয়িং রুমে। আরাবি আর উর্শি পুইকে সাথে নিয়ে ফ্লোরে নরম কাপড় বিছিয়ে খেলছে চারদিকে খেলনা পাতা রেখে। অ্যামির বাবার সাথে কোথাও বেরিয়েছে। কলিং বেল বেজে উঠলে উর্শি লাফিয়ে উঠল আনন্দে। বেল বাজা মানেই তো তার পাপা আসা। রাইমা গিয়ে দরজা খুললে সে চিল্লিয়ে পাপাকে ডাকে। তার সাথে পুইও ডানা ঝাপটে ওঠে। আরাবি নিয়ে গেল বোনকে কোনোভাবে কোলে নিয়ে কুটুমুটু পায়ে। ওমরান সারাকে সাথে নিয়ে এসেছে, হাতে সারার লাগেজ। সে লাগেজ নিয়ে ঢুকতেই সবাই তাকালো আরাবি আর উর্শিকে দেখে। আমার মা দুইটা চলে এসেছে। খেলছিল নাকি তারা? ইয়েস মাম্মা, আমরা খেলছিলাম। ডিড ইউ ব্রিং চকলেট ফর আস? উর্শিকে কোলে নিয়ে নিয়েছে ব্যাগগুলো রেখে। ভাগ্নের কথা শুনে ওমরান তার গাল টেনে দিয়ে বলে, ইয়েস মাম্মা, আই ব্রট ইট। আমার মামা বাড়ি আছে, আর আমি চকলেট আনবো না? বলে পকেট থেকে বের করে দিল। আরাবি মিষ্টি হাসি দিয়ে থ্যাংক ইউ জানায়। ততক্ষণে পেছন পেছন সারাও প্রবেশ করেছে। ধীর কদমে হাঁটছে সে। হাঁটা চলা দুর্বল আর চেহারা অন্ধকার মনে হলেও অসুস্থ মনে হচ্ছে না। বসার ঘর থেকে উমরানের হাতে এত লাগেজ দেখে তাহুরা চৌধুরী উঠে এসেছিলেন। সারাকে দেখে ওমায়রা আর শ্রেয়সীও উঠে এলো। স্বামীর পিছন পিছন বাড়িতে আকস্মিক সারার প্রবেশ খুব একটা ভালো প্রভাব ফেলেনি তার উপর, তা বোঝা যাচ্ছে চেহারা দেখে। বাকিদের কপালেও কিঞ্চিত ভাঁজ। সারা যে, ওকে কোথা থেকে নিয়ে এলি উমি? মায়ের প্রশ্নে এক নজর পিছনে তাকিয়ে ওমরান জবাব দেয়, কিবরিয়া স্যার ফোন করেছিল, জানালো মেয়ে অসুস্থ, গিয়ে যেন নিয়ে আসি, তাই নিয়ে এলাম। অস্বাভাবিক কিছু না বললেও কেমন গা ছাড়া জবাব শোনালো। সারা এক নজর তাকায় ওমায়রা আর তাহুরা চৌধুরীকে। তার এমন নির্লিপ্ত জবাবে একটু অপ্রস্তুত দেখালো। ওমায়রা হাসার চেষ্টা করে বলে, ভালো করেছিস নিয়ে এসে। এসো সারা, ভেতরে এসো। কি হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যে? এখন শরীর ভালো লাগছে? জি আন্টি, উনি ডাক্তার দেখিয়ে আনলেন মাত্র। আপনারা ভালো আছেন? উমরানকে এভাবে সম্বোধন করাটা তারা ভালো চোখে দেখল না। এক নজর শ্রেয়সীর দিকে তাকায়। সে নীরবে দেখছে সব। তাদের জবাব না দিতে দেখে সারা তাকায়। শ্রেয়সীর দিকেই চোখ গেল। তুমি ভালো আছো শ্রেয়সী? শ্রেয়সী একটু দূরে মেয়েকে আদর দিতে থাকা স্বামীর দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ায়, তবে মুখে জবাব দিল না। আন্টি আপনারা কবে এলেন? আপুকে প্রথমবার দেখলাম। হ্যাঁ, আমিও তোমার সামনাসামনি প্রথমবার দেখলাম। গত পরশুই এসেছি সবাই। থেমে আবার বলে, বাকি কথা পরে হবে, তুমি বরং আগে ফ্রেশ হয়ে নাও। রাইমাকে বলে, ওনাকে নিয়ে গেস্ট রুমে যান রাইমা, কি লাগে দেখবেন একটু। সারাকে নিয়ে উপরে চলে গেল রাইমা। উমরান নিজেও মেয়ে আর ভাগ্নিকে খেলতে দিয়ে রুমে চলে গেছে। উমরান ওয়াশরুমে, শ্রেয়সী নিজেদের রুমে এলো। মেয়েকে খাওয়াচ্ছিল সে। ফিডার রুমে থেকে যাওয়ায় নিতে এলো ঐশীকে বসার ঘরে রেখে।
কোথাও স্বামীকে না দেখে ওয়াশরুমে চেয়ে দেখলো হয়তো গোসল করছে। সে চোখ ফিরিয়ে প্রতিবারের ন্যায় আলমারি থেকে পোশাক বের করে বিছানায় রেখে দিল। তারপর ফিডারটা কোথায় রেখেছিল খোঁজে। মেয়েটা খেলতে খেলতে কোন কোনায় যে রেখে দেয়, খুঁজতেই আধ ঘন্টা লেগে যায়। বালিশের নিচে, ড্রয়ারে, ড্রেসিং টেবিলে, কোথাও না পেয়ে অনেক খুঁজলো। শেষে খেলনার বড় ঝুড়িতে খুঁজলো। সব সরিয়ে সরিয়ে দেখে শেষে দেখা মেলে। নিয়ে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই পিঠের খোলা অংশে অতি ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করলো। হঠাৎ এমন হয় গা শিউরে ওঠে। তৎক্ষণাৎ পিছন ফিরে খুব কাছে ওমরানকে দেখলো। কি সমস্যা? পানি লাগিয়ে দিচ্ছেন কেন গায়ে?